স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সংবিধান রক্ষার নামে ৫ জানুয়ারি একপেশে নির্বাচনের পথে হাঁটছে আওয়ামী লীগ। বিপরীতে গণতন্ত্র রক্ষার নামে হরতাল অবরোধে বিরতি টেনে ঢাকামুখী অভিযাত্রায় নামছে বিএনপি। এই দ্বৈরথে পিচ্ছিল হয়ে পড়েছে দেশের গণতন্ত্রের পথ চলা, অচল হওয়ায় পথে দেশের অর্থনীতির চাকা, সংঘাতের রাজনীতিতে বিপর্যস্ত জনজীবন। দেশে বিদেশে হুঁশিয়ারি সংকেত থাকলেও বড় দলের বড় নেতারা একরোখা অবস্থান থেকে সরে আসতে নারাজ। এসব নিয়ে আজকের আলোচনা, যাত্রীরা হুঁশিয়ার। কথা বলতে আজ স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এইচ মোফাজ্জল করিম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাদের তিনজনকে স্বাগত স্টুডিওতে। আমি মূল বিষয়টি যাওয়ার জন্য মোয়াজ্জেম আলী সাহেবকে প্রথমে বলবো যে একটু জেনে নিতে চাই যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে আমরা জানি যে বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলিতে নানান দেশের পর্যবেক্ষকরা আসেন, বাংলাদেশি পর্যবেক্ষকরা নির্বাচন কেমন হচ্ছে সেটা পর্যবেক্ষণ করেন। তো নির্বাচনের আগের পরিবেশ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে জানতে চাই যে নির্বাচন দিন এবং নির্বাচনকে ঘিরে যে পর্যবেক্ষণের প্রক্রিয়া থাকে সেটা এবার আসলে থেমে গেছে, অন্তত আন্তর্জাতিক পর্যায় থেকে। এটার পরে নির্বাচনটা কতটুকু আন্তর্জাতিক ক্ষেত্রে এটার গ্রহণযোগ্যতাটা কিরকম থাকবে? ধন্যবাদ। নির্বাচন আমাদের দেশে যখন এর আগে হয়েছে, প্রত্যেকবারই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখানে এসেছেন। তারা এসেছেন জাতিসংঘ থেকে, কমনওয়েলথ থেকে, সার্ক দেশভুক্ত থেকে এবং আমাদের নিজেদের দেশীয় অনেক পর্যবেক্ষকরা আছে। এবারের পরিস্থিতি একটু ভিন্ন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। কাজেই এখানে নির্বাচন যে পর্যবেক্ষকরা আসবেন তাদের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টটা এখন তাদের সেরকম নাই, যার ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য দূরবর্তী অঞ্চল থেকে যারা আসবেন তারা সেই জন্য আগ্রহ প্রকাশ করছেন না। আমাদের দেশীয় যারা এখানে পর্যবেক্ষক আছেন তারাও সব সেন্টারে তো যাচ্ছেন না। এখন যেসব সেন্টারে নির্বাচন হবে শুধু সেগুলোতেই যাবে। এখন গ্রহণযোগ্যতার প্রশ্ন যেটা আপনি তুললেন সেটা হচ্ছে যে বর্তমান যে বিভিন্ন দেশে যে নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রথম মাপকাঠি হচ্ছে সেই দেশের জনগণ এই নির্বাচনটাকে মেনে নিয়েছে কি না। এইটা হচ্ছে প্রথম তাদের মাপকাঠি, এবং সেটা মাপকাঠি তারা বিভিন্নভাবে এটা পরীক্ষা করে। একটা হচ্ছে যে এই নির্বাচনে মোট কত পার্সেন্টেজ লোক ভোট দিতে গেছিল, তাদের কি এখানে ভোট দিতে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। যে 154টি আসনে কোনো ভোট গ্রহণ হবে না, তারা এই গণনাটা তাহলে কিভাবে হবে? এই পার্সেন্টেজটা নাকি এটা আসলে এই 146 উপরে 146 যে পার্সেন্টেজ হবে সেটা দিয়ে ওইটাকে অ্যাভারেজ করে ফেলবে তারা। বিকজ আফটার অল এই বাকি 154টা হইলে এখানে এই ধরনের জিনিসটাই হয়তো ঘটতো। এই আমাদের আমেরিকায় বা অন্যান্য দেশের নির্বাচনও যেগুলোর নির্বাচন হয় সেগুলোর ভিতরে প্রজেকশন মতো করা হয়, ওই প্রজেকশন ইমেজের মতো একটা প্রজেকশন ইমেজ হয়। তো এখানে দেখতে পাই যে কোন পার্সেন্টেজ গেছিল, কোনো বল প্রয়োগ করা হয়েছে কিনা, নির্বাচনে আসেন কিংবা নির্বাচনে যাওয়ার জন্য তাদেরকে আটকানো হয়েছিল কিনা, এইসব দেখে তারা একটা অ্যাসেসমেন্ট করবে। তো মেইন অ্যাসেসমেন্টটা হবে বাংলাদেশের জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে কিনা। যদি মেনে নিয়ে থাকে যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ তারা বাংলাদেশের জনগণের সাথেই যাবে, এটি হচ্ছে নিয়ম। জি মোফাজ্জল সাহেব, আমি এই পয়েন্টটাই একটু জানতে চাই যে এই এখন যে পরিস্থিতি তাতে আমরা বুঝতে পারছি আজকেও রাশিয়া জানিয়েছে যে তারা আসবে না, ফলে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে কারো আসার সম্ভাবনাই একেবারে নেই বলা চলে। হয়তো কেউ আসতে পারে, সেটা শেষ পর্যন্ত জানা যাবে। কিন্তু এখন যতটুকু দেখছি তাতে এই যে 5 তারিখের নির্বাচনটা সেইটা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে কতটুকু আপনার এটার লেজিটিমেসির প্রশ্নটা কতটুকু আসবে মনে করেন? এটা আমার মনে হয় মোয়াজ্জেম ইতিমধ্যেই মোটামুটি একটু তুলে ধরেছেন বা পরিষ্কার করেছেন। সময় পেলে হয়তো আরও বেশি ব্যাখ্যা দিতে পারতেন। তো একটা বাণী বা একটা বার্তা এটার মধ্যে থেকে পরিষ্কার হয়ে গেছে যে এই ধরনের নির্বাচন থেকে আন্তর্জাতিকভাবে সবাই 1000 মাইল দূরে থাকতে চায়, এটার কাছে কিনারে আসতে চায় না। আপনার যে আজকের শিরোনাম যাত্রীরা হুঁশিয়ার, এটা শুধু বাংলাদেশের যাত্রী না, আন্তর্জাতিক যাত্রীরাও যারা আছে তারা সবাই হুঁশিয়ার। এই যে যাত্রীরা হুঁশিয়ার, আপনি বোধহয় আপনারা ওই
বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার থেকে নিয়েছেন। আমি সেখান থেকে কয়েকটি চরণ উদ্ধার করার চেষ্টা করব, এবং সেটা বিশেষ করে সেলিম ভাইয়ের অনুমতি নিয়ে, কারণ তিনি বলবেন একে কি দশায় পেয়েছে নাকি, কালকেও সে এটাও করেছে, আজকেও করেছে। কালকে আমরা একটা চ্যানেলে দুইজন একসঙ্গে ছিলাম, সেখানে আমি শেষ করেছি এইভাবে যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, বা এই ধরনের কি একটা বলেছিলাম আর কি। তো আমি বলবো, আজকে বলবো, আওয়ামী না বিএনপি আজ জিজ্ঞাসে কোনজন, নেত্রী বলুন মরিছে গরিব সন্তান মোর মার। আমার পরিষ্কার কথা যে লড়াই হচ্ছে রাজায় রাজায়, মাঝখানে উলু খাগড়ার জান যাচ্ছে। অনেকে হয়তো জিনিসটা এটা বলেন ঠিকই, কিন্তু আসলে ঘটনাটা কি হয় জানি না। পুরাকালে সেই মহাভারতের সময়ে তখন লড়াই হতো এই হাতিতে হাতিতে চড়ে বা ঘোড়ায় ঘোড়ায় চড়ে চড়ে হতো, হাঁটাহাঁটি করে হয়তো দূরে সৈন্যরা থাকতো বটে, বা তারাও চলতো, দৌড়াতো, চলতো সব। তাতে এই পক্ষেও সৈন্য কিছু মরতো, ওটাও মরতো, কিন্তু একেবারে মরে সাফ হয়ে যেত উলু আর খাগড়া, ঘাস ঘুষ এই সমস্ত পায়ের নিচে যেগুলো পড়তো, হাতির পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে। এই হলো গিয়ে এটার শানে নজরুল, এটার ব্যাখ্যাটা। এখন অবস্থাটা দাঁড়িয়েছে তাই। গত কয়েক মাস যাবৎ বাকযুদ্ধ থেকে শুরু করে শুধুমাত্র হাতাহাতি ছাড়া বাকি সবই হচ্ছে, কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কি? ক্ষতিগ্রস্ত হচ্ছে গিয়ে প্রথম মানুষ, দেশের মানুষ, এবং দেশের মানুষের মধ্যে যারা সর্বনিম্ন স্তরের, যাদের দিন আনে দিন খায়, যারা যে সমস্ত মানুষ, তারা মারা যাচ্ছে। চিন্তা করে দেখুন, একজন মুটে মজুর বা একজন ঠেলাগাড়িওয়ালা, সে যদি তার কাজে যদি আজকে না যেতে পারে, তার বাড়িতে সেদিন হাড়ি চড়বে না, তার সন্তানরা উপাস দিবে, এবং দিনের পর দিন তাই দিবে। আপনার আমার হয়তো গায়ে তেমন লাগে না, আর উপরের তলায় যারা আছেন, যারা যুদ্ধ করছেন, তাদের তো লাগবেই না। লাগবে কি করে? তাদের তো আঙ্গুল ফুলে কলা গাছ নয়, এটা আমি ঘোর প্রতিবাদ জানাই। আঙ্গুল ফুলে কলা গাছে বলা যাবে না, কলা গাছের আপত্তি আছে। আঙ্গুল ফুলে এটা এখন বট গাছ, বড় জোর তাল গাছ বলতে পারেন। কিন্তু এইরকম অবস্থা আমরা কি দেখেছি? এই যে হলফনামা নামক কসম খেয়ে যে সমস্ত নিজের তথ্য নিজে তারা দিয়েছেন, ছিল 5 লাখ টাকা, হয়ে গেছে 500 কোটি টাকা, এই সমস্ত মানে অবাস, হ্যাঁ, আজগুবি। হ্যাঁ, মনে হয় যেন এটা কি আলাউদ্দিনের জাদুই চিরাগ পেয়েছেন সবাই, যে ঘষা দিয়েছে আর সঙ্গে সঙ্গে সব এসে গেছে। তো সেই দেশে তাদের হয়তো গায়ে লাগবে না, কিন্তু এই মানুষগুলো মারা যাচ্ছে। আমি দোহাই দেই, সকলকে বলি, প্লিজ ফর হেভেন সেক, দোহাই আপনাদের, আপনারা এটা থেকে জনসাধারণকে মুক্তি দিন, বিশেষ করে গরিব মানুষগুলোকে মুক্তি দেন। এবং মুক্তি এখনো দেওয়া যেতে পারে, কিন্তু 5 তারিখের আগে যে কোনো মুহূর্তে তাদের যদি আল্লাহ তাআলা যদি তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়, আল্লাহর কাছে কায়মনোবাক্যে কিন্তু আজকে আমি মোনাজাত করি, সবাই বোধহয় আমরা সমস্ত জাতি আজকে মোনাজাত করছে। কালকে শুক্রবার জুম্মার নামাজে দেখবেন সবাই, কত বুড়া মানুষ, কত পরেশগার মানুষ কান্নাকাটি করবে যে এই পরিস্থিতি থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। কারণ শেষ হয়ে গেল, একটা জাতি একটা চোখের সামনে শেষ হয়ে গেল। যে আপনি বিদেশি রিকগনিশনের কথা বলছেন, রিকগনিশন তো দেওয়া দূরের কথা, মানে ওই যে থাক ভিক্ষা কুত্তা সামালের অবস্থা দাঁড়িয়েছে এখন আর কি। যে ওই যে ফেইলি টিকে না, তার আবার পাস, কিসের রিকগনিশন, কিসের ইয়ে দিবে, কি বলে স্বীকৃতি দিবে, আর পর্যবেক্ষক পাঠাবে। এই নির্বাচনের পরে যে আরো ভয়াবহ অবস্থা দাঁড়াবে, যে এই দেশে গণতন্ত্রের গ নাই, এদেশের লোকজন একেবারে পাগলের মতো ব্যবহার করে। পৃথিবী একদিকে একটা কথা বলতেছে, আর শুধুমাত্র একটি আওয়াজকে প্রতিষ্ঠিত করার জন্যে, একটি ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্যে, বা একটি দেশের সাপোর্ট নিয়ে পৃথিবীর বিরুদ্ধে সবাই চলে যাবে। অতএব এদেরকে বয়কট করো, এদেরকে স্যাংশন দাও, এদের গার্মেন্ট বন্ধ করে দাও, এদের এই করো সেই করো, কত কিছু স্যাংশন আসতে পারে। সেটা খুব দুঃখজনক না? সেই জন্য আমি বলছি যে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে। আমি বিনীত করো জুড়ে, আমি বিনীত আরো। এটা এই উদ্যোগটা নেবে কে? আপনি যেটা বলতেছেন যে নিজেরাই, কেউ এসে আপনার উদ্যোগ নেবে না। কিন্তু আপনি তো আসলে পয়েন্ট আউট করতেছেন স্পেসিফিক্যালি কারো জেদের কথা বলছেন, সেইখানে কিভাবে সম্ভব? এটা আপনি বোধহয় বুঝতে পারেননি, কিন্তু যারা দর্শক এবং শ্রোতা তারা ঠিকই বুঝেছেন কার জেদ আর কারা খেলোয়াড় কারা। খেলোয়াড় আসলে এখানে দুইটি দল। ক্ল্যারিফাই করে, হ্যাঁ, ক্ল্যারিফাই করে। তুমিও কি শেষ পর্যন্ত দরকার আছে কি? সময় খুবই কম, ক্লারিফিকেশনের পরে দেওয়া যাবে। যাই হোক, আসলে যারা বিবদমান দুই পক্ষ, যারা, আমি তাদের কথাই বলছি। বিবদমান দুই পক্ষ আর কেউ নয়, আমাদের দুইটি প্রধান দল, যাদের এই দেশের স্বাধীনতার জন্যে, এই দেশের উন্নয়নের জন্যে বিশাল অবদান রয়েছে, এবং তাদের মধ্যে অনেক মেধাবী, আমি কালকেও বলেছি, অনেক মেধাবী
রাজনীতিবিদ রয়েছেন, অনেক অভিজ্ঞ প্রাজ্ঞ রয়েছেন। তারা যদি তাদের যদি একটু যদি তারা মেহেরবানি করেন, করুণা করেন, আর কিচ্ছু না, দেশের কথা ভেবে, মানুষের কথা ভেবে, এই দেশের ভবিষ্যৎ, এই রাষ্ট্রের ভবিষ্যতের কথা ভেবে যদি একটু করুণা করেন, এখন পর্যন্ত সমাধান, একটা গ্রহণযোগ্য সমাধান বেরোতে পারে। আচ্ছা, কিভাবে সমাধান সম্ভব সেটা আমরা একটু সেলিম ভাইয়ের কাছ থেকে জেনে নিতে চাই, যে এই যে পরিস্থিতিটা, যে দুই দিকে দুই যাত্রা, একদিকে 5ই জানুয়ারি সংবিধান রক্ষার জন্য নির্বাচন করা হচ্ছে, অন্যদিকে গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনকে প্রতিহত করা ঘোষণা দেওয়া হয়েছে, এবং 29 তারিখে ঢাকামুখী একটা যাত্রা। ঢাকাকে 1 মাসেরও বেশি সময় আমরা ঢাকা অবরুদ্ধ ছিলাম, সারা দেশের সঙ্গে আমাদেরকে প্রায় যোগাযোগ ছিন্ন থাকতে হয়েছে। এখন আবার বিপরীত স্রোতে আসতে বলা হচ্ছে যে সবাই এখন ঢাকায় যাবে, ঢাকার মানুষ অনেকদিন আমাদের দেখে না। এরকম একটা পরিস্থিতিতে আসলে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষ মারা যাচ্ছে, অকাতরে মারা যাচ্ছে। এখন আমাদের অবস্থান উলু আর খাগড়াদের মতো। এই অবস্থায় আসলে আপনারা বহুদিন যাবৎ যারা এই রাজায় রাজায় যুদ্ধের, তাদেরকে বহুবার সতর্ক করেছেন, এখনো আপনারা সতর্ক করার কাজই চালিয়ে যাচ্ছেন। আপনি যদি একটু বলেন যে অভিজ্ঞতাটা কি, আসলে কোথায় মূল বাধাগুলি আসে যেখান থেকে শেষ পর্যন্ত আমরা জনগণের আকাঙ্ক্ষার কথাই বলা হচ্ছে দুই পক্ষ থেকেই, আমরাও যেই জনগণের আকাঙ্ক্ষাটা দেখি সেটার সঙ্গে আসলে বৃহত্তর দলগুলির জনগণের আকাঙ্ক্ষার দাবিটা মেলে না কেন? ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে মুখে যদিও বলা হচ্ছে যে সংবিধান সংরক্ষণ করাটাই হলো উদ্দেশ্য, সেই জন্য আমরা একতরফা হলেও নির্বাচন করছি, কিংবা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা গণতন্ত্রের জন্য এই জ্বালাও পোড়াওয়ের নামে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ইত্যাদি এই ধরনের সহিংস তৎপরতা পরিচালনা করছি। কিন্তু এই কথাটা ইদানিংকালে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে মুখে যাই বলুক, তাদের আসল এজেন্ডা হলো ভিন্নতর। এবং তার কিছু নমুনা আমরা পেয়েছি, যখন নাকি হলফনামার মাধ্যমে সম্পত্তি 5 বছরে কার কতটা বৃদ্ধি পেল, কি পরিমাণে বৃদ্ধি পেল, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যখন বললেন যে ক্ষমতায় থাকলে পরে সম্পদ একটু বেশি হবে, এবং নাকি প্রাচীন যুগে গোত্র প্রধানরাও একটু বেশি সম্পদশালী হতো। সুতরাং এইভাবে ক্ষমতার আসল উদ্দেশ্যটা কি, এটা যে নীতি আদর্শ না, এটা যে গণতন্ত্র না, এটা যে সংবিধান রক্ষার ব্যাপারটা আসল ব্যাপার না, হিডেন এজেন্ডার ভিতরে কি তারেক জিয়ার এজেন্ডাটা কি হিডেন এজেন্ডা? কিংবা আমাদের এখানে বলা হচ্ছে যে জামাত শিবিরকে তোমরা যদি ছেড়ে আসো তাহলে পরে আমরা সংলাপ করতে পারি, তাহলে পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি এইটুক বুদ্ধি নাই যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে পরে তাহলে পরে বিএনপির ওইটাকে ছেড়ে আসা না আসার তো কোনো প্রশ্ন ওঠে না। তারপরে জামাত শিবিরকে নিষিদ্ধ না করে এই আহ্বান দিয়ে তারা এইটা দিয়ে একটা পলিটিক্যাল ক্যাপিটাল বানাতে চায়। সুতরাং পুরা জিনিসটার ভিতরে আপনি কোনো মানে যুক্তি এবং লজিকের ধারাবাহিকতা সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। এবং আমাদের সমস্ত আলোচনাটার ভিতরে এইটা আমি সবিনয়ে নিবেদন করতে চাই যে সম্ভবত যাত্রী কে আর কাণ্ডারি কে, এইটাকে আমাদের একটু রিডিফাইন করে নতুনভাবে চিন্তা করা উচিত। আমাদের সংবিধানে বলা আছে যে দেশের মালিক হলো জনগণ। যে যদি এইটাই আমরা বিশ্বাস করি তারপরে আমি বলবো কিন্তু যে এই বিবেচনা, এই অর্থে কাণ্ডারি হলো জনগণ এবং তাদের সেবক হলো সরকার, এবং সেই সরকার পরিচালনার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো থাকে। আমি ক্ষেত মজুর আন্দোলন করেছি অনেকদিন পর্যন্ত, তখন আমি সবসময় একটা কথা বলতাম যে জমি বর্গা দেওয়া যায় কিন্তু স্বার্থ কোনোদিন বর্গা দেওয়া যায় না, অধিকার কোনোদিন বর্গা দেওয়া যায় না। আপনি এটাকে আরেকজনের কাছে টেম্পোরারিলি হ্যান্ডওভার করে দিয়ে ঘরে বসে থাকলেন, আপনার স্বার্থ কোনোদিন আদায় হবে না। সুতরাং জনগণের অংশগ্রহণ, এবং যে প্রশ্নটা এখানে ইতিমধ্যে কিছু আলোচনা এসছে যে একটা নির্বাচনের বিশ্বাসযোগ্যতার জায়গাটা আন্তর্জাতিক শক্তি এটাকে স্বীকৃতি দিল কি দিল না, আমি এটা মনে করি ওই পার্টটা হলো কনসিকুয়েন্স। আসল ব্যাপারটা হলো যে আপনার জনগণ সেইটাকে তাদের ইচ্ছার প্রতিফলনের একটা মেকানিজমের রেজাল্ট হিসেবে তারা এটাকে বিবেচনা করছে কিনা। এবং সেই ক্ষেত্রে দেখেন এটা নির্মম সত্য হলো এই যে জনগণের একটা লোকও এখনো পর্যন্ত ভোট দেয়নি, কিন্তু একটা লোক ভোট দেওয়ার না পরেও আগামী সরকার কাকে নিয়ে গঠিত হবে
সেইটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে। 154 জন মানে তো হলো যে একটা গভর্নমেন্ট করার জি, মতো সেলিম অবস্থা ভাই, হয়ে গেছে। আসলে তো সরকার গঠনের লক্ষ্য নিয়েই নির্বাচনটা হয়, আমরা জানি যে সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে, তারপরেও নির্বাচন হচ্ছে। এরকম নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য সেটা আরেকটু বিস্তারিত জানবো, তার আগে একটা ছোট্ট বিরতি। আচ্ছা। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মোয়াজ্জেম আলী, আপনার কাছে আবার একটু ফিরে আসবো যে 154টি আসনে ইতিমধ্যে নির্বাচন আসলে হয়ে গেছে। এইরকম পরিস্থিতিতেও আমরা দেখছি সেনাবাহিনী এখন মাঠে আছে, এর মধ্যেও কিন্তু নিরাপত্তা বোধ মানুষের মধ্যে নেই। এই পরিস্থিতিটা এরকম কেন, এবং এইটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আপনি দেখেন কিনা? দেখেন, আমাদের যদি এই সমস্যাটার কথা যদি বলতে হয়, ইমিডিয়েট যে রেজাল্ট দেখছি তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখানে আসে পৌঁছালাম কি করে, এখানে পৌঁছালাম কি জন্য সেটা যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশ স্বাধীন করেছিলাম। ইট ইজ দি রিজন দ্যাট ফর দি এক্সিস্টেন্স অফ দিস কান্ট্রি। এই কান্ট্রিটা কী জন্য হয়েছিল? পাকিস্তান হয়েছিল এজ এ হোমল্যান্ড ফর মুসলিমস, অফ সাউথ এশিয়ান মুসলিম অর সাবকন্টিনেন্টাল মুসলিম। ইন্ডিয়ার রেজন দ্যাট ছিল ফ্রিডম ফ্রম কলোনিয়াল অ্যান্ড এলিয়েন রুলার, অর্থাৎ বিদেশি এবং উপনিবেশিক প্রভুর হাত হইতে মুক্তি করিয়া দেশটাকে স্বাধীন করা। আমাদের ছিল, আমরা মেজরিটি ইন পাকিস্তান, আমরা ভোট দিয়েছি, ভোট দিয়ে আমরা একটা জাতীয় সভা নির্বাচিত করেছি, তারা আমাদেরকে সেই সংসদে বসতে দিচ্ছে না। কারণ 71 সালের মুক্তিযুদ্ধের সময় আমি একজন তরুণ কূটনৈতিক হিসাবে যুক্তরাষ্ট্রে ছিলাম। তো তখন আমাদেরকে বলা হতো যে তোমাদের এটাকে সেসেশনিস্ট বা বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ নয়, কেন গণতন্ত্রের যুদ্ধ। তখন এই কথাগুলো যেটা আপনাকে বললাম সেই কথাগুলোই আমাদের বলতো। কিন্তু দুঃখের কথা হচ্ছে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কতটুকু সার্থক হয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে প্রথম সার্থকতা আসবে বিশেষ করে যদি বর্তমান প্রধান দুটি রাজনৈতিক দল, যাদের সম্বন্ধে আমার দুই আলোচক বললেন, তাদের মধ্যে একটা বিরাট ট্রাস্ট ডেফিসিট আছে। যে দলই সরকারি দল হয়েছেন তারা পার্লামেন্টে গেছেন, একক কন্ট্রোল তাদের হাতে ছিল, কারণ অপোজিশন যারা ছিলেন তারা কখনোই পার্লামেন্টে যান। আজকের যে ডিবেট শুরু হচ্ছে, যেটা পরিস্থিতি, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাবলিশন থেকেই এই জিনিসটা এই আকার ধারণ করেছে, এবং সেটার মধ্যে এসে সহিংসতা ঢুকেছে যখন মুক্তিযুদ্ধ আপনার যুদ্ধাপরাধীদের বিচারের ঘটনাটা এসে ঢুকেছে, তারপর থেকে এটা সহিংসতার মাত্রা পেয়েছে। বাট অরিজিনাল ঘটনাটা ওই নির্বাচনকালীন সরকার নেই। যখন এটা অ্যাবলিশ করা হয় তখন সরকারি দলের পক্ষে এটা এককভাবে অ্যাবলিশ করাটা ঠিক হয়নি, এটা যে কোনো সব মহলই চাই মনে করেন। কিন্তু বিরোধী দল যদি তখন পার্লামেন্টে গিয়ে এটা শক্তভাবে তাদের অপোজ করতো, অ্যাটলিস্ট সেটা রেজিস্টার করতো যে তাদের একটা অপোজিশন আছে এবং তারা এই জন্য দে উইল কন্টিনিউ টু হার্প অন দিস ইস্যু। কারণ বিদেশিরা অনেক সময় যে রাষ্ট্রদূত যারা এখানে আছেন তারা বলেন, আমরা তো বুঝি নাই যে তোমাদের এইসব যে ভিতরের যে ইন্টারনাল কনফ্লিক্ট সেগুলো তোমরা পার্লামেন্টে রিজলভ না করে আমাদের কাছে আসলে বা রাস্তায় নিয়ে আসো যখন, তখন তো ইট বিকামস মোর ডিফিকাল্ট, বিকজ এর মধ্যে আরও নতুন ইস্যু এসে ইনভলভ হয়, যেটা আমাদের কিছু হয়েছে। দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্টের বিলে পরে যখন যুদ্ধাপরাধীদের বিচার ঘটনা ঘটলো, সেখানে আর একটা নতুন সহিংসতার মাত্রা। তার কারণ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইব বললেই তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে না, আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আগে সৃষ্টি করতে হবে। এখন দুই নেত্রী আমরা যে কথাগুলো বলি, কেন বলি? কারণ বলি যে কোনো প্রতিষ্ঠান যেগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সেস রাখার কথা, তারা তো কোনোটাই ঠিকমতো কাজ করছে না। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের উপরে যে আস্থা আমরা দিচ্ছি, তাকে প্রথম দায়িত্বটা হচ্ছে যে সে কার সহায়তায় নির্বাচনটা করবে, কয়েক হাজার লোক লাগবে, মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তো লাগবে নির্মাণের জন্য যে প্রতিষ্ঠানগুলি দরকার, সেগুলোর জন্য এই গণতান্ত্রিক, আমরা যদি 90-এর পরেও ধরি তাহলেও এটা আসলে বাংলাদেশ খুব বেশি দূর। আপনি বলেন একটা প্রতিষ্ঠান আপনি পাবেন, কোনো প্রতিষ্ঠানই যে প্রতিষ্ঠানটি আজকে দাঁড়িয়ে বলতে পারবে যে সম্পূর্ণ নিরপেক্ষ আছে এবং তার বিশ্বাসযোগ্যতা এই দেশের মানুষের। এই যে সহিংসতার মাত্রাটা যেটা আপনি বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে সংশ্লিষ্ট আছে, এবং আমরা দেখেছি যে গত ফেব্রুয়ারি থেকেই এটা অনেক বেশি তীব্রতা পেয়েছে। তো এইটা আসলে মানে এখন যেই অবস্থাটিতে চলে গেছে যে নির্বাচন এবং এই সহিংসতা, এটা কি আলাদা করার কোনো সুযোগ আছে সরকারের পক্ষে?
দেখেন, সরকারের পক্ষে সুযোগের কথা যতটুকু আমি বলবো যে সেটা হচ্ছে যে রাজনৈতিক বিষয় তো রাজনৈতিকভাবেই তার সমাধান যদি হতো তাহলে তো এই সহিংসতার পথে আমরা যেতাম না। ফর এক্সাম্পল, আপনি যে কথাটা বলছেন সেটা নিয়ে আমি আসি। মনে করেন যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে যদি জাতীয় একটা ঐক্যমতের ভিত্তি হইতো তাহলে তো নির্বাচনের কালে এটা নিয়ে এই সহিংসতার মাত্রাটা আমাদের দেখতে হতো না। উই হ্যাভ এ ডিসফাংশনাল পার্লামেন্ট, অর্থাৎ এই পার্লামেন্ট সম্পূর্ণরূপে অকেজো করা হয়েছে 20-22 বছর থেকে। এখানে কোনো রকম কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমতের সৃষ্টি করতে সহায়ক কোনো ভূমিকাই পালন করেন। এবং আমি মনে করি এটা হচ্ছে আমাদের এখানে দিস ইজ দি ক্রাক্স অফ দি প্রবলেম। আতুরঘরটা আমাদের এইখান থেকেই। এখন আমাদের আশেপাশে যেসব দেশ আছে, মনে করেন ভারতের নির্বাচন হবে, নেপালের কিন্তু কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, ভুটানে সেকেন্ড একটা পার্লামেন্টারি ইলেকশন করেছে তারা। এটা কোনো দেশে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো দেশ নাক গলাবার কোনো সুযোগও ছিল না। এবং অনেকে তারা পর্যবেক্ষক চায়নি, ভুটান তো পর্যবেক্ষক চায়নি। বিকজ ভুটানে যেখানে আমি রাষ্ট্রদূত ছিলাম প্রায় 20 বছর আগে, তাদের প্রথম যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে পার্লামেন্ট হয়েছিল, যে সরকার নির্বাচিত হয়েছিলেন, দ্বিতীয় নির্বাচনে সেই সরকারি দল সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে, একেবারে লিটারালি ওয়াইপড আউট। নতুন একটা দল এসে নতুন সরকার করে গঠন করছে, কিন্তু তারা নিজেদের মধ্যে এত শান্তিপূর্ণভাবে এই চেঞ্জটা করতে পেরেছে, যার ফলে কোনো বিদেশি পর্যবেক্ষক ওখানে জাননি, কোনো কমেন্টও করেনি। আজকে পাশে যে নেপাল আছে, মনে করেন নেপালে তো এটা মাওবাদীদের আন্দোলন হচ্ছে, বা থাইল্যান্ডে যে আন্দোলন হচ্ছে। আরেকটা ব্যাপার দেখেন, আমাদের যখন সহিংসতা শুরু হয় তখন কয়েকটা ব্যাপার আছে যেগুলো জাতীয় ইন্টারেস্টের সাথে ইনভলভ। আমরা রাজনীতি আদায় করার প্রশ্ন, আমরা মারামারি হইতে পারে, ঝগড়া হইতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু মনে করেন নিজের অর্থনীতি ভঙ্গুর করে দেওয়া কিংবা নিজের শিক্ষানীতির 12টা বাজানো, এগুলো তো কোনোখানে হচ্ছে না। যদি আজকে আপনি দেখেন যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির ভিত্তিতে নেপাল বেঁচে আছে, সে একটা ট্যুরিস্টও কোনোভাবেই তাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এফেক্টেড হয় নাই। থাইল্যান্ডে যদি আপনি যান, শুধু 2টি জায়গা ছাড়া পুরা দেশের আর কোনো জায়গার মধ্যে এই রাজনৈতিক অস্থিরতা নাই, নর্মাল লাইফ লিড করে। অথচ আমরা দেখেন এখানে আমাদের সমস্ত যে অর্জনগুলো ছিল, বাংলাদেশ, আজকের বাংলাদেশ আর 2006-এর বাংলাদেশ তো এক বাংলাদেশ না। আজকের বাংলাদেশ ইজ এ গ্লোবাল প্লেয়ার। আজকে সে ওয়ার্ল্ডের নাম্বার 1 ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি টু দি ইউএন। এখন আমরা যদি নিজেদের দেশে এরকম পরিস্থিতি রাখি, সেটা নিশ্চয়ই আমাদের জন্য সুনাম বাড়বে। জি, আচ্ছা, আমি একটু চলে যাব মোফাজ্জল সাহেব আপনার কাছে। যে এই যে বলা হচ্ছে যে এখনো সমঝোতার সুযোগ আছে, সেইটা কত সংসদে 10ম না 11, সেটা নিয়েও নানান রকমের মতভেদ আছে। তো এই অবস্থাটিতে মোয়াজ্জেম সাহেব যেটা বললেন যে আসলে গণতন্ত্রের যে মূল সূতিকাগার, সেই জায়গাটি সবসময় উপেক্ষা করা হয়েছে, তো এখনো কি আসার সম্ভাবনা আছে? অর্থাৎ এই যে 10ম একাদশ নিয়ে যে কথাটা বলা হয় আর কি, এক্সকিউজ মি, এই কথাটার মধ্যে গলদ রয়েছে। তার কারণ 10ম সংসদ নির্বাচন তো সরকারিভাবে অফিসিয়ালি এখনো তো শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত রেফারির ফাইনাল হুইসেল না বেজেছে ততক্ষণ পর্যন্ত খেলা শেষ হয় না, বা ক্রিকেট খেলাতে শেষ বলটি যতক্ষণ পর্যন্ত না করা হয়েছে ততক্ষণ খেলাটা শেষ হয় না। অতএব যেটা গেজেট নোটিফিকেশন হলো না, যেটার সরকারি এখন পর্যন্ত ঘোষণা হলো না যে নির্বাচন শেষ, এটা পার্লামেন্ট গঠিত হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না 10ম নির্বাচন শেষ হয়ে গেছে। এখানে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এগুলোর আলোচনার তো প্রশ্নই আসে না। এমনকি 10মের পরে একবারে কিন্তু ইয়েতে না গিয়ে, একাদশে না গিয়ে কেউ যদি বলে আচ্ছা ঠিক আছে আমরা 10.5 সংসদ, যেটা 10.5তম সংসদ নিয়ে আসুন আলোচনা করি, সেটাও তো হাস্যকর। সেরকম কোনো সংসদ নাই। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যে যুদ্ধে লিপ্ত আছি সেই যুদ্ধই শেষ হয় নাই। পানিপথের প্রথম যুদ্ধ তো আগে শেষ হোক, তারপরে না দ্বিতীয় যুদ্ধ হবে কিনা সেটা হবে। আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে যে এই যে নির্বাচনের এক ধরনের সহিংসতার ইতিহাস আমাদের দেশে আছে, আমরা জানি যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা হয়, কিন্তু এই বছর নির্বাচনকে কেন্দ্র করে এবং যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে যে সহিংসতাটা তীব্র আকার ধারণ করেছে, সেইটার থেকে পরিত্রাণের উপায় এটা আপনি একটু আগে যেটা আপনি তুলেছিলেন এবং মুয়াজ্জেম আমরা এটার আলোকপাত করেছেন, এই কথাটা কিন্তু অত্যন্ত প্রণিধানযোগ্য বর্তমান প্রেক্ষিতে। কি জন্যে? যদি আমরা ধরে নিই একটা কাট অফ ডেট যে ফেব্রুয়ারি থেকেই এটা তুঙ্গে উঠেছে এই সহিংসতাটা। ফেব্রুয়ারি কি? ফেব্রুয়ারি
2013 সাল, অর্থাৎ আজ থেকে মাত্র 9-10 মাস আগে, অর্থাৎ সরকারের শেষ বৎসরে সেই সরকারের চেতনা উদয় হলো, সরকারের নিদ্রাভঙ্গ হলো যে যুদ্ধাপরাধীদের বিচার এখনই শেষ করতে হবে, ফাঁসিগুলো এখনই দিয়ে দিতে হবে, নাহলে সময় চলে যাচ্ছে। ঘুমাইয়া কাজা করিনু ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মুগরিবের আজ শুনিয়া যান। এই মুগরিবের আজান শোনার পরে ঘুম ভাঙলো। মুগরিবের আজানের পরে তো এসার জন্য তো আপনার সামনে সময় হয়ে গেলে তারপরে তো ঘুমাইতে যাবেন। নির্বাচনের আগে এখন এই যুদ্ধাপরাধীদের বেচা নিয়ে এত ইয়ে না করে আপনি এতদিন পর্যন্ত করলেন না। কিন্তু এই সরকারের তো নির্বাচনী তাদের ম্যানিফেস্টোই ছিল যে তারা এই বিচার করবে, তারা দেরি করেছে এটা অবশ্যই তারা ঠিক করে, আমি এই দেরির কিন্তু এটা তো করতে হবে তাদের, কিন্তু এই নিশ্চয়ই করতে হবে। সমস্ত জাতি চায় যুদ্ধাপরাধীদের বিচার হোক, বিএনপিও চায়, বারবার বিএনপির নেত্রীও বলেছেন। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে এটা দেরিতে করার একটা কৌশল ছিল, কৌশল যে মাঠ গরম করে যুদ্ধাপরাধীদের বিচার দিয়ে অবশ্যই জামাত বা অন্যান্য এই সমস্ত যারা এফেক্টেড পার্টি আছে তারা এটা নিয়ে এটা তুলকালাম কাণ্ড সৃষ্টি করবে, এবং এই সুযোগে আমাদের নির্বাচন সংক্রান্ত যে দুর্বলতাটা এদিক থেকে মানুষের দৃষ্টি ওইদিকে আমরা মানে সরিয়ে দিতে পারবো, এবং আমাদের দুর্বলতা প্রকাশিত হবে না। নির্বাচনটা এই করে যুদ্ধাপরাধীদের এই জিকির তুলে আর কি, যুদ্ধাপরাধী বনাম বিচার বনাম যারা এটাকে প্রতিহত করছে তাদের মধ্যে একটা আপাত দৃষ্টিতে একটা সংঘাত সৃষ্টি করে দিয়ে এটা পার করে দেওয়া, কিন্তু এটা কিন্তু ঠিক করা হয়নি কৌশল হিসাবে। আর বিশেষ করে এখন তো নির্বাচনের সময়, এখন আমরা সমস্ত জাতি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে আছে বা থাকার কথা, ব্যস্ত হয়নি সেটা। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, ফিরে আসছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সেলিম ভাই, আপনার কাছে একটু যেতে চাই যে এই আমরা যেটি শুনতেছিলাম, বিশেষ করে সহিংসতা যে রাজনীতি এখন আমরা দেখছি, এটার মধ্যে যুদ্ধাপরাধের বিচারের একটা সম্পর্ক আছে, এবং এখন যে আমরা ভোটের ক্ষেত্রে যেটা বলছি যে নির্বাচনী সহিংসতা আমাদের দেশে কোনো নতুন বিষয় না, এটা আগে থেকেও ছিল, কিন্তু তার যে তীব্রতাটা সেটার সঙ্গে এইটার যোগফলটা এরকম হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আসলে মানে আমাদের এই সহিংসতা থেকে উদ্ধার পাওয়া কিভাবে সম্ভব? আমার মনে হয় যে আপনি একবারে আসল জায়গায় হাত দিয়েছেন। আমাদের এখানে বর্তমান পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি তাহলে সমস্ত ইস্যুর কোনো শেষ নেই, কিন্তু তার ভেতরে দুইটা ইস্যুকে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারি। একটা হলো যে ইস্যু আমাদের স্বাধীনতার প্রশ্নের সঙ্গে জড়িত এবং যেটা 71 সালে সেটেলড হয়ে গেছে, এবং যেখানে নাকি হানাদার বাহিনীর সহযোগী হিসাবে জামাতে ইসলাম যে অপরাধগুলো করেছে, এবং ওই দিনই 16 ডিসেম্বর 71 সালে এটা অবৈধ হয়ে যায়, এবং সেই অবৈধ সংগঠনটাকে অবৈধভাবে বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধভাবে বৈধতা প্রাপ্ত সংগঠন সেটা কিন্তু কোনোভাবেই বৈধতা প্রাপ্ত হয় না। সুতরাং জামাত এবং আমাদের স্বাধীনতা বিরোধী যে তৎপরতা, সেইটার বিরুদ্ধে সমস্ত জাতিকে একত্রিত হতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে দ্যাট শুড বি এ নন ইস্যু, এবং সেইটা নন ইস্যু করতে হলে ফার্স্ট স্টেপ নিতে হবে বিএনপিকে, এবং তাকে বক্তৃতা করে বলতে হবে জামাতে ইসলামের সঙ্গে সমস্ত সম্পর্ক আমি ত্যাগ করলাম। এইটা বিএনপি করতে রাজি না, যার ফলে বিএনপির কারণেই কিন্তু এটা ট্যাগড হয়ে গেছে, যেটা নাকি আরেকটা ইস্যু, সেটা হলো দ্য কোশ্চেন অফ গভর্নেন্স। এবং গভর্নেন্সটা ডেমোক্রেসিতে কিভাবে নির্ধারিত হয়? জনগণের ভোটের মাধ্যমে, এবং জনগণের ভোটের মাধ্যমে এটা নির্ধারণ করতে গেলে পরে সার্টেন ইস্যুজ আর প্রি ইলেকশন ইস্যুজ, আর সার্টেন ইলেকশন ইস্যুজ আর ইস্যুজ অফ দ্য ইলেকশন। প্রি ইলেকশন ইস্যু কোনটা? প্রি ইলেকশন ইস্যু হলো কোন ব্যবস্থায় নির্বাচন হবে, এইটা ইলেকশনের আগেই আপনাকে ফয়সালা করতে হবে, সমঝোতা করতে হবে, এবং 5 তারিখে একটা ডেডলাইন, যেখানে শিডিউল অনুযায়ী ডেট ঠিক করা হয়েছে। যতদিন 5 তারিখ মিডনাইট পার না হচ্ছে ততদিন পর্যন্ত অবশ্যই থিওরিটিক্যালি আমরা বলবো যে প্রি ইলেকশন অ্যারেঞ্জমেন্টে একটা সমঝোতার একটা সুযোগ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয় নাই। কিন্তু আগে থেকে যদি আপনার মাইন্ড সেট আপ থাকে যে আমি একতরফা ইলেকশন না করলে দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করতে পারবো না, তাহলে পরে আপনি এই ডায়ালগ বা সমঝোতার ব্যাপারটা নিয়ে খেলা খেলবেন, কিন্তু এটা নিয়ে কিন্তু রিয়েলি কোনো আপনি এফোর্ট সেটার ভিতরে আপনি যাবেন না। সেকেন্ড কোশ্চেন হলো ইলেকশন ইস্যুস যেগুলো,
সেইটা কিন্তু এই সমস্ত ডামাডোলের ভেতরে সেইটা বাইরে চলে গেছে। আর 8 দিন 9 দিন 10 দিন পরে হলো নির্বাচন, তথাকথিত নির্বাচন হওয়ার কথা, এবং ইতিমধ্যে 154 জন নির্বাচিত হয়ে গেছে উইদাউট এ ম্যানিফেস্টো। অদ্ভুত ব্যাপার। পাবলিক কাকে ভোট দিবে? দে আর নট ইলেক্টিং ইন্ডিভিজুয়ালস, দে আর ইলেক্টিং এ প্রোগ্রাম। ইন্ডিভিজুয়ালগুলো তো একটা প্রোগ্রামকে রিপ্রেজেন্ট করতে হবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগ কোনো ইশতেহার দেয়নি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, অমুক সমুক যারা পার্টিসিপেটিং দল, তারা এখনো পর্যন্ত কোনো ইশতেহার দিয়ে মানুষের কাছে বলে নাই যে আমরা 5 বছর এইভাবে চলবো আর কি। সুতরাং এই পুরা জিনিসটা কিন্তু একটা প্রহসনে পরিণত হয়ে আছে, যেটাকে কোনোভাবেই গ্রহণ করা সম্ভব না। এখন আমি শুরুতে আরেকটা কথা বলছিলাম, পুরা ব্যাপারটার সঙ্গে জড়িত কিন্তু জনতা। এবং আমাদের বার্ন ইউনিটে গীতা সেন যে কথাটা বলেছিল, এই কথাটার দিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমরা তোমাদেরকে তৈরি করেছি, তোমরা আমাদেরকে তৈরি করো নাই, আমরা তোমার খাইও না পড়িও না। ওর জন্য যেটা আমি বলছিলাম যে কান্ডারি কে আর যাত্রী কে, বা কান্ডারির সেবক কে, এই জায়গাটা যদি আমরা বর্তমানে যে মানে পপুলার ধারণা আর কি, সেইখান থেকে যদি আমরা বেরিয়ে নিয়ে এসে উল্টা জায়গায় সত্যিকারভাবে জনতার ক্ষমতায়নের ধারায় যদি না যেতে পারি, তাহলে পরে এটা সম্ভব না। সুতরাং আমি বলতে চাই যে এখন সিচুয়েশন সেভ করতে হলে পরে দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে আউট, এবং সেইটা একমাত্র জনগণের শক্তিশালী মানে জনমত যদি আমি প্রকাশ করতে পারি, তাহলে পরেই সেটা সম্ভব হবে, তা নাহলে সম্ভব হবে না। এবং সেটার ফর্মুলা হলো 1 নম্বর, যে জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে হবে, যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর অপতৎপরতা থেকে দেশকে মুক্ত করতে হবে। 2 নম্বর হলো নির্বাচনকালীন ব্যবস্থা কিসের অধীনে নির্বাচন হবে সেই ব্যাপারে ঐক্যমত অবিলম্বে স্থাপন করতে হবে। 3 নম্বর হলো সংঘাত নয় সমঝোতা, এবং এইটা মানুষের এখন কিন্তু একেবারে তাদের মনের ভেতর থেকে আর্তনাদের মতো ফিরে আসছে। 29 তারিখে কি হবে? আমাকে সবাই জিজ্ঞেস করলো, এই আপনার এখানে আসার আগে অনেকগুলো জায়গায় ঘুরে আসলাম, সবাই বললো যে 29 তারিখ কি হবে সেলিম ভাই, আপনি একটু বলেন, আপনি তো পলিটিক্স করেন। আমি বললাম যে 29 তারিখ কি হবে ওইটা 30 তারিখ সকালবেলা আপনাদেরকে বলবো, কারণ কি হবে এটা কেউ বলতে পারে না। কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু দেখছি নানান রকম প্রস্তুতি। আমরা দেখেছি যে বাইরে থেকে বিএনপি নেতাকর্মীরা আসছে, আবার একই সঙ্গে বিএনপি নেতাকর্মীরা এমনকি তাদের নেত্রীর সঙ্গেই দেখা করতে পারছেন না। এক রকমের দেয়াল তৈরি করা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দেয়ালটা আসলে সরকারও এখন তৈরি করবে ঢাকাকে ঘিরে। তো এই পরিস্থিতিতে যেটা মানে সারা দেশের মানুষই খুবই আশঙ্কাগ্রস্ত, এবং আমরা যেই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে পার করছি, এটা আসলে আমাদের জনগণ ডিজার্ভ করে কিনা। কারণ তারা এত কিছুর মধ্যে দিয়ে সারা পৃথিবীতে যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের যে ইকোনমিক ইন্ডিকেটরগুলি নিয়ে সরকার গর্ব করে, সেগুলিতে তো আসলে মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ। তো এই জায়গাটায় আসলে যেটা আপনি বলছেন যে বেরিয়ে আসতে হলে একটি পথের কথা বলছেন, সেই পথটা তো ইতিমধ্যে প্রধানমন্ত্রীও বলেছেন যে যদি জামাত থেকে বেরিয়ে আসে বিএনপি, তাহলে কি এটা তারা গ্রহণ করার জন্য কোনো ধরনের সুযোগ আছে? না, এটা তো আপনার লাস্ট প্রশ্ন যেটা বললেন ওইটা তো আমি বলেছি, প্রধানমন্ত্রী এই বক্তৃতা তো কোনো অপ্রয়োজনীয় বক্তৃতা। তিনি জামাতে ইসলাম নিষিদ্ধ করে দিলেই তো হয়ে যায়, তাহলে পরে তো বিএনপি জামাতকে ত্যাগ করা না করার প্রশ্নটা তো আসছে না, জামাত সংশ্লিষ্টতার ব্যাপার না। দ্বিতীয়, আপনি যেটা প্রসঙ্গ বললেন যে মানুষ সবাই আতঙ্কিত, সবাই জানে যে 29 তারিখকে কেন্দ্র করে দুই পক্ষ একটা মার কাট করে নামবে, কত রক্তপাত হবে কেউ বলতে পারে না। কিন্তু রক্তপাতের পরিমাণটা কি হবে, নেচারটা কি হবে, এটার পরিণতিটা কি হবে। এবং দুই নেত্রী বারবার সতর্ক করে দিয়েছে যে 111-এর ফোর্স এখনো পর্যন্ত সক্রিয়, এইটার এজেন্ডা এখনো শেষ হয়নি। এখন আওয়ামী লীগ বিএনপিকে নন পার্টিসিপেশনের ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা কি এইটুক বুঝছে না যে তারা বিএনপিকে ফাঁদে ফেলেছে, কিন্তু তাদেরকে ফাঁদে ফেলার জন্য আরেকটা মহাফাদ তাদের উপরে আবার প্রয়োগ করা হচ্ছে, এবং সেইটা হলে পরে বাংলাদেশের পরিস্থিতি কোথায় যাবে? গণতন্ত্র শেষ হয়ে যাবে। এটা যদি ফাঁদ হয় সেলিম ভাই, তাহলে সেই ফাঁদের ভিতরে কি বিএনপিও আইসা পড়ে না? কারণ তারা স্বেচ্ছায় সরে গেছে। অবশ্যই, এটা আমি বললাম ফাঁদ নিজে বিএনপি, এটাই হলো বড় রাজনৈতিক আমি বলবো অপরাধ এবং ভুল। সেটা হলো যে তারা সজ্ঞানে এই ফাঁদের ভিতরে পড়েছে। হয়তো তাদের হিসাব নিকাশ ছিল যে তারা এটাকে সাস্টেইন করে সামনের দিকে অগ্রসর হতে পারবে, আর আওয়ামী লীগের হয়তো একটা হিসাব ছিল যে তারা এই রকম একটা একতরফা নির্বাচনকে সাস্টেইন করাতে পারবে। এবং ইতিহাস আমাদেরকে এই শিক্ষাই দেয়
যে বারবার কিন্তু এই রকম ভুলের কারণে হিটলারও যখন যুদ্ধ শুরু করেছিল সে কিন্তু হিসাব করেছিল যে আমি জিতে যাব, কিন্তু এটা যে সম্ভব না, হিস্টোরিক্যালি ইতিহাস থেকে যে শিক্ষা নিলে যে এটা বুঝতে হয় যে এটা কোনোদিন সম্ভব না, আনফর্চুনেটলি আমাদের এখানকার এটা বুঝবে না। এটা সেটা বড় কারণ হলো যে হিডেন এজেন্ডাটা হলো অন্য জায়গায়, যেটা আমরা এই হলফনামার ভেতরে দেখলাম। আগে হাওয়া ভবন নিয়ে প্রচুর আলোচনা হতো এবং গণধিকৃত একটা ব্যাপার হাওয়া ভবন ফেনোমেনা। আমি তো দেখছি যে গত 5 বছরে একটা হাওয়া ভবন ছিল, এখন 1000টা হাওয়া ভবন হয়ে গেছে। জি সেলিম ভাই, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি জানি যে আপনার অন্য আরেকটি জায়গায় যাওয়ার কথা আছে, এজন্য আপনাকে বিদায় দিতে হচ্ছে। দর্শক, আমরা আবার ফিরবো একটু পরে আমাদের সঙ্গে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে মোয়াজ্জেম সাহেব, আমি একটু বলবো যে সেলিম ভাই যে জায়গাটিতে রেখে গিয়েছে আমাদের আলোচনাটা, যদি বিএনপির সঙ্গে বিএনপি যদি জামাত থেকে সরে আসে অথবা আওয়ামী লীগ যদি বিএনপিকে নিষিদ্ধ করে এখন, তাহলে রাজনৈতিক সহিংসতার যেই দুইটা মাত্রা আছে সেটা অন্তত একটা নিউট্রালাইজ করা যায়, সেটা আসলে কতটুকু সম্ভব মনে হয়? সেলিম সাহেব যে প্রশ্নটি রেখে গেলেন তার সামনেই যদি আলোচনা হতো বা উত্তর দিতে পারতাম ভালো হতো, কারণ আরও কিছু ব্যাখ্যার এখানে অবকাশ রয়েছে। এখন তো তিনি বোধহয় একটা অনুষ্ঠানে যাচ্ছেন, রাস্তায় আছেন, যদি কোনো টিভির সামনে বসে থাকতেন তাহলে আমার কথাগুলো শুনতে পারতেন। আমি বোধহয় পরে তার সঙ্গে সাক্ষাৎ হলে এই প্রশ্ন তুলব। আমার কথা হলো, এই যে বিএনপি জামাত আঁতাতের কথা বলা হয়, এটা কি হঠাৎ উড়ে এসে জুড়ে বসছে নাকি? আমরা যদি পেছনে ফিরে যাই, এবং পেছনে নিশ্চয়ই ফিরে যেতে হবে, আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন বা কারোর রাজনীতি নিষিদ্ধ করবেন, আপনি হঠাৎ করে হুট করে তো এই সিদ্ধান্ত নিতে পারেন না। আপনার নিজের পারফরমেন্স 1971-এর পরে কি ছিল? আপনি তখন যুদ্ধাপরাধীদের কি আপনি ক্ষমা করেননি? হ্যাঁ, বলবেন যে করেছি, মানবাধিকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করেছিল তাদের ক্ষমা করা হয়নি, কিন্তু যারা মানবাধিকারের বিরুদ্ধেই, যারা মানবতার বিরুদ্ধে, ওটাই বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, মানবতার বিরুদ্ধে যে সমস্ত পাকিস্তানি সৈনিকরা, পাকিস্তানি জেনারেলরা, পাকিস্তানি ক্যাপ্টেন কর্নেল টর্নেলরা অনেক কিছু ন্যাক্কারজনক কাজ করেছিল, তাদেরকে তো আপনি ক্ষমা করে দিয়েছিলেন। এবং তারা কিন্তু সেখানে তো আপনারা দুজনেই জানেন যে ওইখানে পাকিস্তান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাদের দেশে গিয়ে এটা বিচার করবে। গালিবুল, আপনি এদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন? যারা আপনাকে 9 মাস এরকম প্রোগ্রাম দিল, এবং যারা, কিন্তু সেটার সঙ্গে তো এটার কোনো সম্পর্ক নেই, কারণ আমরা যাদের বিচার করছি তারা পাকিস্তানি নয়, বাংলাদেশি। সেই সময় আচ্ছা ঠিক আছে, এটা অন্য আরেকটা 10টা অপরাধের মতোই, কিন্তু ভিন্নতাটা এই যে তারা একটা সংগঠিতভাবে করেছে। আচ্ছা, বেশ ভালো, সংগঠিতভাবে করেছে। তবু তো আপনি তাদের ছেড়ে দেওয়ার জন্যেই আজকে আপনার দেশের মানুষ প্রশ্ন তুলবার সুযোগ পাচ্ছে, যে এর চাইতে বড় বড় অপরাধী মাফ করে দিয়েছেন। আমি জামাতকে বা জামাতের যুদ্ধাপরাধীদেরকে, যারা মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছিল, বিশ্বাস করুন, আমি একে হলফ করে বলবো, আমি তাদের ক্ষমা করার পক্ষে মোটেই কোনো কথা অবস্থান নিচ্ছি না, বা নেব না, কোনোদিন নেব না। এদের নিশ্চয়ই বিচার হতে হবে, আইনত বিচার হতে হবে, সুষ্ঠু বিচার হতে হবে, স্বচ্ছ বিচার হতে হবে, হয়ে তাদের শাস্তি পেতে হবে। কিন্তু এখনো তো তাই হচ্ছে, বাংলাদেশের আপিল বিভাগ এই একটি মামলার অন্তত সব আপনি নিজে রাখেন। আমার তো এটা তো প্রথম অংশই আপনি আমাকে থামিয়ে দিলেন একরকম, কিন্তু আমি আসল কথাটা যারা বলতে চাচ্ছি, এই লোকগুলোর সঙ্গে তো আপনি 96 সালে আপনিও তো দহরম মরম করেছেন। তো যখন আপনার সঙ্গে থাকে, তখন তারা হয়ে যাবে মুক্তিযোদ্ধা, আর আপনার সঙ্গে না থাকলে তারা হয়ে যাবে রাজাকার। এই নীতিও তো আপনাকে পরিহার করা উচিত। দেশবাসী তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন তুলে ধরে। সেটার জন্য অবশ্যই আমরা একটা তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা বা অবস্থান জানতে চাইতে পারি, কিন্তু সেটার জন্য তো তাদের অপরাধ, যেটা এটা তো ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ। এই পয়েন্টে যদি আপনারা আরেকটা কথা একটু বলে শেষ করি। হ্যাঁ, ইনস্টিটিউশন বিল্ডিং এর কথাটা উঠে আসছে। ইনস্টিটিউশন বিল্ডিং দেখুন, আপনারা কেউ করবে না বা করে নাই কি জন্য? তাদের এটা নিজেদের স্বার্থের বিরুদ্ধে। যদি আপনার এখানে যদি একটা জাতীয় সংসদ যদি আপনার আছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো ইনস্টিটিউশন তো দরকার, যেমন বিচার বিভাগ, যেমন প্রশাসন। আমি একটু মুয়াজ্জেম সাহেবকে আমি একটা 2টা লাইনের উত্তর দিচ্ছি। কথাটা হচ্ছে, আওয়ামী লীগ প্রিভিয়াসলি কি করেছিল
সেটা একটা ভিন্ন বিষয়। পাকিস্তানিরা কেন ছাড়া পেয়েছিল সেটা আরেকটা বিষয়। কোর্ট তো এই দুটো জিনিস বিচার করবে না। কোর্ট বিচার করবে অমুক লোককে কে হত্যা করেছিল। যদি সব আসামিকে একসাথে নাও পাওয়া যায়, যাদের পাওয়া যাবে তাদের বিচার করবে। বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারে যদি আপনি দেখেন, 3 বা 5 জন তো পালিয়েছিল, তাদের তো ফাঁসিও হয়নি, তারা বাইরে বেড়াচ্ছে। কিন্তু যে 5 জনকে এখানে পাওয়া গেছে তাদের বিচার করা হয়েছে। এখন আমাদের এখানে যেসব লোকেরা অভিযুক্ত হয়েছেন, যাদের সুপ্রিম কোর্টের এপিল রিভিউ কমিশন ছিল, এইসব হওয়ার পরে তো কোনো আর সুযোগ ছিল না। আমার যেটা দেখলাম, আমি বিএনপি এট ওয়ান স্টেজ, আপনার প্রতি স্মরণ থাকবে, গত বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত বিএনপি একটা পজিশন নিয়েছিল, আমরা জামাতের সাথে ডিসঅ্যাসোসিয়েট করতেছে। আপনার মনে আছে? জি, আমাদের আলোচনা আজকে এখানেই শেষ। আমি এখন বলছি রাজনৈতিক সমাধানের এখনো সম্ভব আছে, তবে এটার জন্য দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। এখানে শেষ করার আগে একটা দায়িত্ব পালন করে নিই। জাহিদ, শুভ নববর্ষ আপনাকে এবং শ্রোতাদের সবাইকে শুভ নববর্ষ।